খাবার পর্ব শেষ করে যখন শুতে যাব তখন আমার স্বামী রাতুলকে বললাম, রাতুল, মেহরুনের কি হয়েছে বলো তো? মা যখন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ওকে, তখন তার চোখে জল দেখলাম। মুখে আঁচল চেপে সে ওখান থেকে চলে গেল তাড়াহুড়া করে। এরপর আর আমার সামনে আসেনি। কেন? কোনো সমস্যা? রাতুল অনেকক্ষণ ধরে চুপ করে রইল। তারপর ফুস করে নিঃশ্বাস ফেলে পড়ল, ওর বিষয় তুমি কখনোই মাথা ঘামাবে না। অত আগ্রহ ভালো না, বুঝেছ? আমি অবাক হলাম, রাতুল মেহরুনের নাম শুনে এরকম ক্ষিপ্ত হলো কেন? ওর বোনের সঙ্গে কি ওর সম্পর্ক ভালো না নাকি? সাত পাঁচ না ভেবেই আমি আবার ওকে জিজ্ঞেস করলাম, তোমার বোনের কথাই তো জিজ্ঞেস করেছি, এতে এত রাগ করার কি আছে? রাতুল তেমন কোনো কথা বলল না, বরং আমায় কাছে টেনে পড়ল। এখন ওসব কথা বাদ দাও তো। আমাদের দেশের বেশিরভাগ পুরুষই তাদের পুরুষত্ব খাটানোর জন্য জোর করে হলেও শক্তি খাটিয়ে পুরুষত্ব আদায় করে নেয়। রাতুলকে সরাতে চেষ্টা করেও সরানো গেল না। সে তার বাসনা পূর্ণ করছে। আমি নিজেকে হঠাৎ জড়ো ভাবলাম। শুধু টের পেলাম চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এরই মধ্যে আমার কানে একটা রিনরিনে কান্নার আওয়াজ ভেসে এলো। এই গলাটা আর কারো না, মেহরুনের। মেহরুন এত রাতে কাঁদছে কেন? ওর কি এমন দুঃখ যে ও কাঁদছে? আমি রাতুলকে ধাক্কা দিয়ে জোর করে দূরে সরিয়ে দিলাম। রাতুল রেগে মেগে আগুন হয়ে বলল, তোমার সমস্যা কি? আমি বললাম, কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। সে ক্ষিপ্র গলায় বলল, তাহলে এরকম করছো কেন? আমি বসে যাওয়া গলায় বললাম, আমার ভালো লাগছে না তাই। তুমি জোর করছো কেন? তোমার কি সমস্যা? এরপর সে যা করলো আমি যেন অবাক হয়ে গেলাম। আমার গলায় শক্ত করে চেপে ধরে পড়ল, তোমার নাগর আছে তাই না? প্রেম ছিল? বাবা মা জোর করে বিয়ে দিয়েছে, এর জন্য এইরকম করছো? নাগরের ছাড়া আর কারোর টাচ সহ্য হয় না তাই না? কথাগুলো শুনে আমার রীতিমতো ঘেন্না লাগছিল। আমি ওর দুহাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে অনেকটা ধমকের সুরে বললাম, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? মুখে যা আসে তাই বলবা, আর আমি তা সহ্য করব? আমি তোমার কেনা পুতুল নাকি যে তুমি আমার অনুমতি না নিয়ে, আমার ভালো লাগা খারাপ লাগা না জেনেই যা ইচ্ছে তাই করতে চাইবে আমার সঙ্গে? মেজাজ ভীষণ খারাপ হলো আমার। আস্তে করে আবার বললাম, অবলা পেয়েছো? রাতুল রাগ করে বিছানা থেকে নেমে গেল। অদ্ভুত বিষয় হলো, সে এই ঘর থেকে বেরিয়ে মেহরুনের ঘরে গেল আর অশ্রাব্য ভাষায় গালাগাল করতে লাগলো। মেরেছে হয়তো মেয়েটাকে। শব্দ করে কাঁদছিল। ও ঘর থেকে রাতুলের মায়ের গলাও শোনা গেল। তার মা বলছে, কি করতাছস হারামজাদা? মাইয়াটারে মাইরা ফালাবি নাকি? মরলে বুঝবি। সে পাল্টা ধমক দিয়ে পড়ল, তুমি তোমার ঘরে গিয়ে চুপচাপ শুয়ে ঘুমাও গিয়ে। এখানে এসে তোমার নাক গলাতে হবে না, যাও বলছি। রাতুল তার মায়ের সঙ্গে এরকম নোংরা ব্যবহার করে? ও এরকম দুশ্চরিত্রের লোক? তাছাড়া নিজের বোনটিকে এইভাবে অকথ্য ভাষায় গালাগাল করে কেউ? ভাবতেই আমার গা গুলিয়ে উঠছিল। বুঝতে পারলাম আমার কপাল পুড়েছে। সে রাতে ঘরে এসে আলনা থেকে শার্ট নামিয়ে কাঁধে ফেলে বেরিয়ে যাচ্ছিল রাতুল। আমি পেছন থেকে ওকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ এত রাতে? রাতুল বলল, আরেকটা বিয়ে করতে চাই। আমার কামনা তো আর পূরণ করতে পারো না। তা কি করব? যে আমার কামনা পূরণ করতে পারবে ওরকম একটা মেয়ে বিয়ে করে আনবো। সারা রাত আমার ঘুম হলো না। কেঁদে কেঁদেই কাটলো রাতটা। পরের দিন সকালবেলায় রাতুল ফিরেনি। আমার শাশুড়ি আমায় রান্নাবান্না কি করতে হবে বুঝিয়ে বলে প্রতিবেশীর বাড়িতে গেলেন আড্ডা দিতে। এই সুযোগে আমি রান্না চড়িয়ে মেহরুনের কাছে গেলাম। গিয়ে দেখি সে চুপচাপ খাটের উপর পা গুটিয়ে বসে আছে। তার চোখ লাল টকটকে হয়ে আছে, নাক মুখ ফোলা ফোলা। সারা রাত সেও হয়তো না ঘুমিয়ে কেঁদেছে হয়তো। আমাকে দেখে ও কিছু বলল না। আগে যেমন বসেছিল এখনও ঠিক ওই রকমভাবেই বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসে বললাম, মেহরুন, তোমার সঙ্গে রাতুলের আসলে কী ধরনের সমস্যা বলো তো? ও তোমাকে রাতে এভাবে অকথ্য ভাষায় গালাগাল করলো কেন? আর তোমার গায়ে হাত তুললো কেন? মেহরুন প্রথমে কিছুই বলতে চাইল না। সে ভয়ে আড়ষ্ট গলায় বলল, আমি কিছু বলতে পারবো না বোন, আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবে না।
আল্লাহর দোহাই লাগে, কিন্তু আমি নাছোড়বান্দা। যে করেই হোক এর রহস্য আমাকে জানতেই হবে। অনেক চেষ্টা ফিকির করে ওকে অভয় দিলে তখন সে যা বলল তা শুনে আমার গা শিউরে উঠল। মেহরুন বলল, তুমি এইটুকু জেনে রাখো যে আমি এখানে একটা দাসীর চেয়েও খারাপ অবস্থায় আছি। শাড়ি সরিয়ে তলপেট দেখালো, বুকের উপরিভাগ যতটুকু সম্ভব দেখালো। ওর শরীরে ওই অংশ দেখে আমি যেন আটকে উঠলাম। একটা ফুটফুটে সুন্দর মেয়েকে কি করে এরকম করে ক্ষত বিক্ষত করে মানুষ! ইস, ওর বুকের উপরটা পোড়ানো, ছোট ছোট ক্ষত, লালচে হয়ে আছে। পেটে পিঠে এরকম সিগারেটের পোড়া দাগ। আমি ওর হাত ধরে জিজ্ঞেস করলাম, এসব কি করে হলো মেহু? সে কিছু বলতে যাবে, এরই মধ্যে জানালা দিয়ে বাইরে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি এখন এখান থেকে যাও, এক্ষুনি চলে যাও। আমি বললাম, কেন, কি সমস্যা? মেহু আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলল, যাও না প্লিজ, দোহাই লাগে। মেহরুনের এই অবস্থা দেখে রাগে আমার শরীর কাঁপছে। আমি বেরিয়ে আসার খানিক পরই টের পাই মেহরুন কেন আমায় বের হয়ে আসতে বলল এভাবে। রাতুলের মা এসে গেছে। আমি টের না পেলেও সে ঠিক টের পেয়েছে আগে ভাগেই। কতটুকু ভয় ভেতরে থাকলে মানুষ এভাবে কান পেতে রাখে। এ বাড়িতে বিয়ে হয়ে এসেছি মাত্র 7 দিন হবে, তাই তেমন কিছুই বুঝতে পারছি না। আমার শাশুড়ি আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি এই বাড়ির বউ, তাই না মা? আমি বললাম, জি মা। তিনি মৃদু হেসে বললেন, তোমার নিজের সংসার, স্বামীর সেবা করা, সন্তানের দেখভাল করা, শাশুড়ির উপদেশ মানা, এগুলো সব বউদের মেনে চলা কর্তব্য, বুঝেছ? আমি বললাম, জি মা। এরপর তিনি আমাকে এক গ্লাস পানি দেওয়ার কথা বললেন। আমি তাড়াহুড়া করে গ্লাস ধুয়ে ঠান্ডা পানি এনে দিলাম। গ্লাসের পানি শেষ করে আমার হাতে দিয়ে বললেন, একটা কাজ ভুলেও করবা না মা, সব কিছু জানার চেষ্টা করবা না। অতি কৌতূহল ভালো না, এতে বিপদ ডেকে আনে। আমি চুপ করে শুনলাম, কিন্তু কিছু বললাম না। তবে এটা বুঝতে পেরেছি, আমি যে মেহরুনের ঘরে গিয়েছিলাম তা তিনি বুঝেছেন। রাতুল যখন আমায় জাপটে ধরে আদর করছিল, ঠিক তখনই আমার নজর এলো মেহরুন তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার সাথে আমার চোখাচোখি হলো। দেখলাম মুখে আঁচল চেপে ধরে সে কাঁদছে, কিন্তু তার এই কান্নার কোনো আওয়াজ হচ্ছে না। সে কি আমাদের দিকে কাঁদছে নাকি অন্য কিছু? আচ্ছা, আদৌ কি মেহরুন রাতুলের বোন? বোন হলে এরকম পাহারা দিয়ে কেন রাখবে? আর মেয়েটার শরীরে এত ক্ষত কেন? আর কারাই বা করলো ওর এমন অবস্থা? আমি জানি রাতুলকে চেনা আদৌ সহজ না। তার মন গলিয়ে কোনো তথ্য নেওয়া কশ্চিনকালেও সম্ভব না, তার মায়ের থেকেও সম্ভব না। তবে মেহরুনের সঙ্গে যদি আরেকবার কথা বলার সুযোগ পেতাম, যদি আরেকটুখানি কথা বলতে পারতাম, তবে অনেক কিছুই জেনে ফেলতে পারতাম। কিন্তু মনে হচ্ছে না এই সুযোগ আমি পাব। আমার শাশুড়ি খুব সতর্ক থাকেন, সব সময় নজর রাখছে আমার উপর, সব সময় আমার আশেপাশেই থাকে। এটা ওটার গল্প করে, কাজ না থাকলেও কাজ খুঁজে বের করে, তারপর আমায় নিয়ে সেই কাজে লেগে পড়ে। কিন্তু কেন আমাকে তারা নজরে রাখবে, আর কেনই বা আমাকে মেহরুনের সাথে কথা বলতে দিচ্ছে না? রাতুল আজ সারাদিন ঘরেই ছিল। সন্ধ্যাবেলায় দেখলাম হঠাৎ করে মেহরুনের ঘরে গিয়েছে। খানিক সময় ওখানে ছিল, ওখান থেকে বেরিয়ে এলো রাগি রাগি চোখ মুখ নিয়ে। এসে হাঁপাতে শুরু করছে, বিছানায় বসে ঘামছে। আমি বললাম, কি হয়েছে? এরকম দেখাচ্ছে কেন তোমায়? রাতুল বলল, কিরকম দেখাচ্ছে? খুব রাগ নিয়ে কথাটা বলল। আমি চুপসে যাওয়া গলায় বললাম, তবুও না দমে গিয়ে বললাম, ফ্যান চলছে তবুও এইভাবে ঘামছো কেন? রাতুল আমার দিকে লাল চোখ করে তাকিয়ে দমের উপর দম ফেলে বলল, মাটি কেটে এসেছি, এর জন্য ঘামছি। আমি অবাক হলাম, যদিও অবাক হওয়ার মতো কিছু ছিল না এটা, কারণ তার ব্যবহারই এরকম। এক একবার এক এক রকম আচরণ করে সে, কখনো খুব ভালো, কখনো রুক্ষ। আমি অভিমানী গলায় বললাম, এভাবে উত্তর দিচ্ছ কেন? রাতুল বসা থেকে এক ঝটকায় উঠে গিয়ে বলল, তো কিভাবে উত্তর দিব? তোমাকে চুমু দিয়ে?
বলে সে রাগে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করতে করতে কী সব করতে করতে যেন ঘর থেকে বেরিয়ে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম ওর বেরিয়ে যাওয়া। সে রাতে বাড়িতে বিরাট এক কাণ্ড ঘটল। আমি ঘুমিয়ে পড়েছি, রাতুলও আমার পাশে গভীর ঘুমে নিমগ্ন। হঠাৎ ঘরের দরজায় ধড়াম ধড়াম শব্দ শুনে ঘুম ভেঙে গেল আমার। আমার শাশুড়ি দরজায় আঘাত করতে করতে ডাকছে রাতুলকে নাম ধরে। রাতুল, এ রাতুল্লা, মরার ঘুম ঘুমাইছস নাকি? সর্বনাশ হয়ে গেছে রে হারামজাদা, সর্বনাশ হয়ে গেছে। আমি রাতুলকে অনেকক্ষণ ডাকার পর চোখ খুলতেই পড়ল মা ডাকছেন। তারপর সে উঠতে উঠতেই আমি নিজে গিয়ে ঘরের দরজা খুলে দিলাম। আমার শাশুড়ি আমায় এক ধাক্কায় ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন, ঘর থেকে বের হবা না, তুমি উঠলা কেন? তোমারে তো ডাকি নাই আমি, যাও খাটের উপরে গিয়া চুপচাপ শুয়া ঘুমাও। বলে রাতুলের এক হাত ধরে তার দিকে গরম চোখে তাকিয়ে বললেন, আয় আমার লগে। অদ্ভুত বিষয় হলো, রাতুল আর তার মা ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। কিছুই বুঝতে পারছিলাম না ঘরের দরজা কেন আটকে দিল তারা। হঠাৎ মনে প্রশ্ন এলো, আচ্ছা মেহরুনের কি কিছু হয়েছে, নাকি সে সুযোগ পেয়ে এখান থেকে পালিয়েছে? পালাতেও পারে, ওর উপর যেভাবে ওরা নজরদারি করছে, সুযোগ পেরে পালাবে না কেন? আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, যদি কোনো শব্দ পাই সেই আশায়। কিন্তু তেমন কিছু শোনা যাচ্ছিল না, কেবল ফিসফিস করে মা ছেলের কথোপকথন শোনা যাচ্ছিল। তবে এইটুকু বুঝতে পারছিলাম এ ঘর থেকে ও ঘরে দৌড়োদৌড়ি করছে, কিন্তু স্পষ্ট কিছুই শুনতে পাচ্ছিলাম না আমি। হঠাৎ করেই আমার চোখ পড়ল বারান্দার দিকের জানালাটার দিকে। জানালা ভেতর থেকে বন্ধ করা। আমি তো জানালা দিয়েই দেখতে পারি আসলে কি হচ্ছে বাইরে। ধীর গতিতে জানালাটা সামান্য ফাঁকা করতেই দেখলাম মেহরুনের ঘরে আলো জ্বলছে। তার ঘরে দরজা খোলা। তবে আমার ধারণাই কি ঠিক? খানিক পর দেখলাম ওর ঘর থেকে হন্যে হয়ে রাতুল বেরিয়ে আসছে। আমি তাড়াহুড়া করে জানালা ভেজিয়ে এসে শুয়ে পড়লাম। রাতুল ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে মোবাইল নিয়ে পুনরায় বেরিয়ে গেল। তবে যাওয়ার সময় বাইরে থেকে দরজা বন্ধ করতে ভুলেনি। আমি আবার জানালার কাছে গিয়ে দাঁড়ালাম, চোখ রাখলাম বাইরে। রাতুল বারান্দাতেই আছে। মেহরুনের ঘরে তখনও যায়নি। কাকে যেন কল করে আসতে বলল, সম্ভবত ডাক্তার হবে। কথাগুলো সে জোরে জোরেই বলছিল। ভাই, কাইন্ডলি একটু তাড়াতাড়ি আসেন, আপনার যত খরচা লাগবে ততই দিব। দয়া করে একটু তাড়াতাড়ি আসেন, রোগীর কন্ডিশন ভালো না, দেরি হলে মারা যাবে। কথা বলতে বলতে সে বারান্দা পেরিয়ে বাসার বাইরে চলে গেল। ওর ফোনে বলা কথাগুলো শুনে আমার গা শিউরে উঠল। তবে কি মেহরুনের ভয়াবহ কিছু হয়েছে? কি হতে পারে ওর? আমার ভীষণ অস্থির লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। মেয়েটার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। আরও ঘন্টাখানেক পরে দেখলাম রাতুল ফিরছে। তার সঙ্গে সম্ভবত ডাক্তার এসেছেন। মনের মাঝে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। বিকেলে দেখেছিলাম রাতুলকে মেহরুনের ঘর থেকে রাগান্বিত অবস্থায় বের হতে। তবে কি রাতুল কিছু করেছে মেয়েটাকে, নাকি খুব মেরেছিল? হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় সিলিংয়ের পাখাগুলো ঘটঘট করে শব্দ করার দরুন ওখানের কিছুই শুনতে পাচ্ছিলাম না। ডাক্তার বলছে বাসুডিন বিষ খেয়েছে। এটা খুব মারাত্মক বিষ। কৃষকরা ধান খেতে এই বিষ প্রয়োগ করে পোকামাকড় নিধনের জন্য। ভাগ্যিস তাকে বমি করানো গেছে, নয়তো বাঁচানো মুশকিল হয়ে যেত। ডাক্তারের কথাগুলো শুনে আমার গা কাঁপতে শুরু করলো। মেহরুন কেন বিষ খেয়েছিল? কিন্তু কেন খেয়েছিল? আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছু কেমন তালগোল পাকিয়ে উঠছে। রাতুল ও তার মা কেন দিনের পর দিন মেয়েটাকে টর্চার করছে? এইভাবে কেন তাকে বন্দি করে রাখে? তার সঙ্গে কেন কাউকে দেখা করতে দিচ্ছে না? আমার শাশুড়ি কেন বললেন আমি যেন এত কিছু জানার আগ্রহ না দেখাই? রাতুল কেন সন্ধ্যাবেলায় তার ঘর থেকে এভাবে রেগে মেগে আগুন হয়ে গেল? আর শেষে মেহরুন কেন বিষই বা খেল? কি এমন রহস্য? ডাক্তারের চিকিৎসা দেওয়া হয়তো শেষ। দেখলাম তিনি বেরিয়ে এলেন। ডাক্তার এবার রাতুলকে জিজ্ঞেস করলেন, মেয়েটিকে আপনার কি হয় সে? রাতুল বলল, আমার খালাতো বোন। ডাক্তার বললেন, কিছু মনে করবেন না, কেউ তো আর এমনি এমনি বিষ খাওয়ার মতো
জঘন্য কাজ করবে না। ও কেন বিষ খেলো? যদিও এটা আপনাদের পারিবারিক বিষয়, এই বিষয়ে জানতে চাওয়া আমার অনুচিত, কিন্তু বলতে বাধা না থাকলে বলতে পারেন। রাতুল বলল, দেখুন, এটা আমাদের পারিবারিক বিষয়। আমার মনে হয় আপনার না জানাই ভালো। আর তাছাড়া আমরা নিজেরাও জানি না সে কেন বিষ খেয়েছে। আশা করি উত্তর পেয়ে গেছেন। এবার আপনি আসতে পারেন। ডাক্তার আর কথা বাড়ালো না, চুপচাপ বেরিয়ে চলে গেল। কিন্তু ডাক্তার সাহেব চলে যাওয়ার অনেকক্ষণ পরেও রাতুল ওখানে দাঁড়িয়ে রইল। তারপর আবার মেহরুনের ঘরে ঢুকলো। ওখানে খানিক সময় থেকে তারপর ওখান থেকে বেরিয়ে আসার জন্য বারান্দায় পা ফেলতেই ইলেকট্রিসিটি চলে এলো। আমি তাড়াহুড়ো করে পুনরায় বিছানায় এসে শুয়ে পড়লাম। রাতুল ঘরে এসে গা থেকে শার্ট খুলে আলনায় রাখলো। তারপর বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আমার পাশে শুয়ে আমার মাথায় চুলে বিলি কেটে দিতে দিতে মৃদু স্বরে ডেকে বলল, জেসি, এই জেসি। আমি ঘুমের ভান করেই পড়ে রইলাম। রাতুল জোরে করে আমার মুখটা তার দিকে টেনে ঘুরিয়ে আমার মাথায় দুপাশে আলতো করে ধরে বলল, চোখ খোলো জেসি, আমি জানি তুমি জেগে আছো। আমি তবুও চোখ খুললাম না, বন্ধ করে রাখলাম চোখের পাতা। সে ধমক দিয়ে বলল, চোখ খোলো বলছি তোমাকে, খোলো বলছি। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম। সে এবার চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, জানালা দিয়ে কী দেখেছিলে তুমি জেসি? আমি তার কথা শুনে শিউরে উঠলাম। আমি তো খুব সতর্কতার সাথে একটুখানি জানালা ফাঁক করেছিলাম, কিন্তু সে বুঝলো কি করে? আমি আমতা আমতা করে বললাম, কই, কখন? আমি জানালার কাছে যাব কেন? আমি তো ঘুমিয়েছিলাম এতক্ষণ। রাতুল রহস্যজনক হাসি দিয়ে বলল, আমাকে কি তোমার দুধের বাচ্চা ভেবেছ? বলবা তাই বিশ্বাস করে বসবো? আমার চোখকে কি ফাঁকি দেওয়া এত সহজ? কেন গিয়েছিলে জানালার কাছে? আমি এক কথায় বললাম তো আমি ঘুমিয়েছিলাম। জানালার কাছে আমি যাব কেমন করে? তুমি ভুল দেখেছ। কথাটা বলা মাত্র রাতুল শক্ত করে একটা চর বসিয়ে দিল আমার গালে। তারপর মেজাজ তিরিক্ষি করে বলল, ভালো করে বললে হয় না তাই না? তোমাকে মা নিষেধ করেনি বারবার অত কৌতূহল না দেখাতে? বলেনি? আমি ওর দিকে চোখ লাল করে তাকালাম। রাগে আমার গা কাঁপছিল। সে আমার দুহাত শক্ত করে ধরে দাঁত কিটমিট করে বলল, এভাবে চোখ উল্টাচ্ছ কেন? আমাকে খেয়ে ফেলবে? আমাকে খুব শক্ত করে ধরে রাখায় ব্যথা লাগছিল। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেও কুলিয়ে উঠতে পারলাম না ওর সাথে। রাতুল এবার চোখ মুখ খিচে পড়ল, তোমার এই অতি আগ্রহের কারণে তুমি একদিন ভয়াবহ রকমের বিপদে পড়বে। তারপর সে আমায় ছেড়ে দিল। ফজরের আজানের শেষে সে বলল, আমাকে এখন এক জায়গায় বের হতে হবে, আমার কাপড় চোপড় বের করে দাও। ততক্ষণে আমি ওয়াশরুম থেকে আসছি। আমি জানতে চাইলাম, এখনও তো আলো ফোটেনি, এই সময় কোথায় যাবে তুমি? সে রাগান্বিত স্বরে বলল, এত কথা জেনে তোমার লাভ কি? যা বলছি তাই করো। কিছুক্ষণ পর রাতুল ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে পড়ল। শোনো, যাবার আগে তোমাকে আর একবার সাবধান করে যাই, অতি কৌতূহল দেখাতে যেও না, এতে সমস্যা তোমারই হবে। তুমি বরং তোমার সংসারের দিকে মনোযোগ দাও ঠিক মতো। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। সে চলে গেল। ও চলে যাবার পর ওয়াশরুমে গিয়ে অজু করে এলাম। মন খুব অশান্ত লাগছে। ভাবলাম নামাজ পড়ে দেখি মন ঠিক হয় কিনা, কিন্তু কিছুতেই নামাজে মন বসাতে পারছিলাম না। হাজারো প্রশ্ন মাথায় ঘোরপাক খাচ্ছিল। কোনোভাবে নামাজ শেষ করলাম। জায়নামাজ গুটিয়ে আলনায় রেখে বারান্দায় বেরুলাম। ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। মেহরুনের ঘরে যেতে ব্যর্থ হলাম আমি। দরজা বন্ধ। চুপচাপ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর ফিরে এলাম আমার ঘরে। বাবাকে ফোন করলাম, কুশলাদি জিজ্ঞেস করলাম। আমার কোনো ভাই বোন নেই। বাবার জন্য বড্ড চিন্তা হয়। মা মারা যাওয়ার পর বাবাই আমার সব। আমার বড় ইচ্ছে ছিল বিয়ের পর বাবাকে সাথে রাখব, সারা জীবনভর পরিশ্রম করে যাওয়া বাবাকে একটুখানি সুখ দেব। কিন্তু ভাগ্য যে আমারই এরকম। বাবা যদি একবার জানে তার মেয়ে এরকম কষ্টে আছে, তবে বাবা বাঁচবে না আর।
বিকেলবেলা আমার শাশুড়িকে দেখলাম বাসা থেকে বেরিয়ে যেতে। আমার কাছে কিছুই বলে যায়নি। ঘরে সবজি নেই, সম্ভবত বাজার করতে গেছে সবজি আনতে। তিনি বেরিয়ে যাবার পরপরই আমি গেটের কাছে গেলাম। বুঝতে পারলাম বাইরে থেকে গেট আটকে রাখা। শাশুড়ি চলে যাওয়ার পরই দৌড়ে চলে গেলাম মেহরুনের ঘরের সামনে কিছু রহস্যজনক প্রশ্নের উত্তরের জন্য। কিন্তু গিয়ে দেখি মেহরুনের ঘরের দরজায় বিশাল এক তালা ঝুলছে। এদের কাণ্ড কারখানায় আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমার আরও সন্দেহ বেড়ে গেল, কোনো মা কি তার ছেলেকে এসব নোংরা কাজে সাহায্য করবে? তাছাড়া মা ছেলে একসঙ্গে এরকম চক্রান্ত সাজাতে পারে কিভাবে? কিছুই বুঝে উঠতে পারি না আমি। এরই মধ্যে হঠাৎ মনে হলো মেহরুনের ঘরের দরজা তালা আছে, তাতে কি হয়েছে? জানালা দিয়ে তো কথা বলতেই পারি। অনেকক্ষণ ধরে টোকা দেওয়ায় না খোলাতে অবশেষে নাম ধরে ডাকলাম, মেহরুন, এই মেহরুন, আমি জেসি। তুমি কি জানালার কাছে একটু আসতে পারবে কষ্ট করে? প্লিজ একটু উঠে আসো না, জরুরি কথা আছে তোমার সাথে। অনেক ডাকাডাকির পর মেহরুন এসে জানালার একটা পাটা খুলে দিল। ওর দিকে তাকিয়ে আমি যেন আটকে উঠলাম। চেহারা কেমন মলিন হয়ে গেছে। আমি বললাম, তুমি বিষ খেয়েছিলে কেন? মেহরুন চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বলল, বাঁচতে আর ইচ্ছে করছিল না তাই। কিন্তু মরতে তো পারিনি, ওরা বাঁচিয়ে ফেলেছে। কেন মরতে চাও তুমি? কি এমন দুঃখ তোমার? মেহরুন কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর বলে, আমি বলতে পারবো না, তুমি চলে যাও। ও জানালা আটকে দিবে। আমি ওর হাত ধরে ফেলি, অনুনয় করে বলি, প্লিজ বলো মেহু। মেহরুন বলে, আমি আমার পাপের শাস্তির জন্যই মরতে চেয়েছিলাম। আমি পাপ করেছি, ভয়াবহ রকমের পাপ। এর চেয়ে বড় পাপ হয় না। আমি শুনি আটকে উঠলাম। এমন কোমল মেয়ে, যাকে এতদিন দেখে এসেছি, যার উপর রাতুল আর তার মা অত্যাচার নির্যাতন করে এসেছে সব সময়, আর এখন কিনা সে বলছে সে নিজেই পাপ করেছে, তাও সবচেয়ে বড় পাপ। কেমন যেন আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। কি এমন পাপ করেছ শুনি? মেহরুন বলল, নিজের স্বামীকে খুন করেছি আমি, বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি, নিজের গর্ভপাত করেছি নিজে। ওর কথা শুনে আমার শরীর হিম হয়ে গেল। চোখে কেমন ঝাপসা দেখতে শুরু করলাম। এরপর শুধু ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি এমন করেছিল তোমার স্বামী যে তাকে তোমার খুন করতে হয়েছিল? আর রাতুল ও তার মাই বা কেন তোমার উপর এত টর্চার করছে? বলো, চুপ করে থেকো না, প্লিজ বলো। মেহরুন বলল, তুমি যাও বলছি এখান থেকে। আর এত সব জিজ্ঞেস কেন করছো? আমি আর কিছুই বলতে পারবো না। আমি বললাম, প্লিজ বলো, আমি কাউকে কিছু বলবো না। মেহরুন বলল, স্বামী হয়, রাতুল আমার স্বামী। কথাটা শোনার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি ছলছল চোখে বললাম, এইসব কি বলছো তুমি? তোমার কথার আগামাতে কিছুই বুঝতে পারছি না আমি। মেহরুন কিছু বলার আগেই গেটে শব্দ হলো। স্টিলের গেট, তালা খোলা হচ্ছে বাইরে থেকে, ঝনঝন শব্দ হচ্ছে। মেহরুন বলল, আল্লাহর দোহাই লাগে বোন, এখান থেকে চলে যাও প্লিজ। তুমি চলে গেলে তোমার ভালো, আমারও ভালো। বলে ছনাৎ করে মুখের উপর কাচের জানালাটা লাগিয়ে দিল। আমিও আর ওখানে দাঁড়িয়ে রইলাম না, ভয়ে শরীর কাঁপছে। খুব দ্রুত ওখান থেকে ঘরের দিকে চলে গেলাম। আর এই প্রথম বুঝতে পারলাম মানুষ চেনা সবচেয়ে কঠিন কাজ। হয়তো যাকে আমরা বাইরে থেকে সবচেয়ে কোমল দেখছি, ভেতরে ভয়ঙ্কর কোনো রূপ। শাশুড়ি কিচেনে বাজারের ব্যাগ নামিয়ে রেখে আমার ঘরে এসে আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, সন্ধ্যা হয়েছে, ঘর এভাবে অন্ধকার করে রাখছো কেন বউ? লাইট জ্বালাও নাই কেন এখনো? আমি কিছু বললাম না, চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি নিজেই বাতি জ্বালিয়ে বললেন, তাড়াতাড়ি রান্নাঘরে যাও, মাছগুলো কাইটা ফেলো, নয়তো নরম হয়ে যাবে। আমি নামাজ পড়তে গেলাম। আমি গিয়ে ব্যাগ থেকে মাছ বের করে কাটতে বসেছি।
এর মধ্যে আমার শাশুড়ি এসে আমার পাশে মোড়া নিয়ে বসে পড়লেন। এক কাজ করো, হাত ধুয়ে আগে 1 কাপ চা করো তো আমার জন্য, তারপর আবার মাছ সবজি নিয়ে বসো। আমি কিছুই বললাম না, মনে মনে রাগে জ্বলছি, কিন্তু রাগ দেখাচ্ছি না। তার কথা মতোই চা করলাম। আমার শাশুড়ি এবার বললেন, পিল টিল খাও না তো আবার তুমি? আমি চমকে তাকালাম তার দিকে। বললাম, কিসের পিল? শাশুড়ি বললেন, বাচ্চা কাচ্চা না হইবার পিল। আমি বললাম, জি না। তিনি চায়ে চুমুক দিয়ে আমায় ভালো করে পর্যবেক্ষণ করে তারপর বললেন, মিথ্যা বলতেছো না তো আবার? আমি বিরক্ত নিয়ে বললাম, মিথ্যে কেন বলবো? আপনার ছেলে কি আমায় পিল এনে দেয়, বা আপনি এনে দেন? আপনারা যদি এনে নাই দেন তবে আমি এটা পাবো কোথায়? নাকি আমি নিজে নিজেই তৈরি করে ফেলবো? আপনারা তো আমাকে বাইরেও যেতে দেন না। রাতুলের মা মুখ কালো করে খানিক সময় চুপ থেকে গলা তেজ নিয়ে বললেন, আমি কি তোমার অমঙ্গল চাই বলো? আমার প্রতি রাগ দেখাও কেন? তোমার মা নাই, আমারে কি তোমার মা ভাবতে পারো না? আমি তার দিকে না তাকিয়ে বললাম, মা না ভাবলে কি আর কথা বলতাম? আর কোথায় রাগ দেখালাম? তিনি এবার বললেন, আমি জানি তোমার কৌতূহল মিহিরুনরে নিয়া। মিহিরুনের একটা ঝামেলা আছে, আমি সময় হলে সব বলবো, এখন এইসব নিয়ে ঘাটাঘাটি কইরো না। আমি রাগান্বিত সুরে বললাম, কোথায় ঘাটাঘাটি করলাম? আপনি তো আমাকে তালাবদ্ধ করেই রাখেন, বেরুতে পর্যন্ত দেন না। এর চেয়ে এক কাজ করেন, একটা শিকল এনে হাতে পায়ে পরিয়ে দেন। রাতুলের মা নরম হয়ে বললেন, মা গো, রাগ কইরো না, সময় হলে সব জানবা তুমি। এখন শুধু এইটুকু জেনে রাখো, মিহিরুনরে তুমি যেরকম ঠান্ডা রকমের মানুষ দেখতেছো, সে আসলে এইরকম কেউ না। তার বিরাট ইতিহাস আছে। সে একটা বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। সময় হলে আমিও সব বলবো, অপেক্ষা করো কয়দিন। তোমার ভালোর জন্যই আমি সব গোপন করতাছি। আমি বাঁকা হেসে বললাম, তাহলে আপনি সেদিন কেন বলেছিলেন মিহিরুন আমার ননদ, মানে ও আপনার মেয়ে? এখন আবার নিজের মেয়েকে নিজেই বিষধর সাপ বলছেন। নিজের মেয়েকে কি কেউ এরকম বলে? মনে আছে সেদিন যে বলেছিলেন এই কথাগুলো? রাতুলের মা আমতা আমতা করে বলেন, এইসব কথা এখন রাখো মা, আল্লাহ আল্লাহ করো, কোনো মতে যেন বিপদটা কাটে। আমি তার দিকে তাকিয়ে অবাক হবার চোখে বললাম, কিসের বিপদ কাটার কথা বলছেন আপনি? রাতুলের মা চায়ের কাপটা মেঝেতে নামিয়ে বললেন, এই সাপটাকে বাড়ি থেকে বিদায় করলেই তো সব বিপদ কেটে যাবে। আমি একটু তেজি গলায় বললাম, বুঝলাম না আপনার কথা, এরকম টেনশন দিচ্ছেন কেন একটু একটু করে? বলতে চাইলে সব কিছুই খুলে বলুন, না চাইলে কিছুই বলতে হবে না। আমার কথার প্রেক্ষিতে শাশুড়ি কিছু বললেন না, কেবল মুখ ফুলিয়ে বসে রইলেন। হয়তো তিনি আমার কাছ থেকে এরকম কড়া গলার জবাব আশা করেননি, কিন্তু তার এসব কথা শুনে হঠাৎ মনে হলো এই মহিলা ভয়ঙ্কর কেউ না। কিন্তু কিছু কিছু পরিস্থিতি এরকম তৈরি হয় যে নিজেকে কঠিন দেখাতে হয়। তিনি হয়তো কঠিন হবার সে অভিনয়টাই করে যাচ্ছেন, কিন্তু মজার বিষয় হলো আস্তে আস্তে তার কাঠিন্যতা গলে যাচ্ছে। তিনি চেতনে অবচেতনে নিজেকে সহজ করে তুলছেন আমার কাছে। সেদিন আর তার সঙ্গে এই বিষয়ে আর কোনো কথা হলো না। রাতে রাতুল ফিরলে দেখলাম তার হাতে কালো একটা ব্যাগ। মনে হলো ব্যাগটা ভারী হবে। সেই ব্যাগ খুব সাবধানে রাখলো খাটের নিচে। রাখার সময় কেমন একটা শব্দ হলো, শক্ত কিছু রাখলে যেরকম শব্দ হয় ওরকম। তারপর জামা কাপড় ছেড়ে বাথরুমে ফ্রেশ হবার জন্য গেলে আমি উকি দিয়ে যেই না ব্যাগটার চেইন খুলে দেখব ভেতরে কি আছে, অমনি রাতুল এসে পড়ে। বাতি নিভিয়ে শুয়ে পড়াতে আমি তাকে বললাম, কি হলো, খাবে না? সে বলল না। আমি ওর আরও কাছে গিয়ে বললাম, কেন, কোথাও থেকে খেয়ে এসেছো নাকি? রাতুল এবার রাগ দেখিয়ে বলল, এরকম জেরা করছো কেন তুমি, ফাউল? আমি চুপ হয়ে গেলাম একেবারে, সরে এলাম ওর থেকে। খানিক পর সেই কাছে এলো, এসে জাপটে ধরে বলল, পরিশ্রম করে এসেছি, খুব ক্লান্ত লাগছে,
এর মধ্যে এরকম জেরা করলে রাগ লাগে না বলো? আমি আর কিছুই বললাম না, চুপচাপ ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসে না। আমার কেন জানি কীরকম একটা সন্দেহ হচ্ছে। ও অফিস টফিস করে বলে আমার মনে হয় না, ওর ভাবসাব অফিসিয়ালদের মতো মোটেও মনে হয় না। তাছাড়া আজ রাতুল যখন ব্যাগটা খাটের নিচে রাখলো তখনই কেমন একটা খটকা লাগলো মনে। আচ্ছা, ব্যাগে করেও কি এমন আনলো? আমি আর ভয়ে কিছুই জিজ্ঞেস করলাম না এই বিষয়ে। জিজ্ঞেস করলে যদি ব্যাগটা সরিয়ে ফেলে এখান থেকে। তাছাড়া ও আমার কৌতূহলপূর্ণ আচরণ পছন্দ করে না। রাতুল সম্ভবত পরিশ্রান্ত। রাতুল ঘুমাবার ঘণ্টাখানিক পর চুপি চুপি আমি বিছানা থেকে নেমে মোবাইলের মৃদু আলোয় ব্যাগের চেনটা যেই না খুলতে যাবো অমনি খাটে মর্মর একটা শব্দ হলো। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। তাড়াহুড়া করে ব্যাগটা ভেতরে রেখে বিছানার দিকে তাকিয়ে দেখি রাতুল তখনও ঘুম, হয়তো ঘুমের ঘরে নড়েছিল। নিজের কৌতূহল দূর করতে কাঁপা কাঁপা হাতে ব্যাগের চেন ধরে টান দিয়ে সামান্য খুলেই ফ্ল্যাশের আলোতে দেখা গেল জিনিসগুলো। যা দেখলাম তা দেখার পর আমার মাথা প্রচণ্ড রকম ঘুরতে শুরু করলো। সব কিছু এলোমেলো হয়ে গেল আমার। ভয়ে ঘুম আসছিল না সহজে, কিন্তু হঠাৎই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙল রাতুলের ডাকাডাকিতে। চোখ খুলে ধরফড়িয়ে উঠে বসতেই ও বলল, ব্যাগে তুই হাত দিয়েছিলি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না 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 তো। আমি তোমার ব্যাগে হাত দিতে যাব কেন? দেইনি। রাতুল আমার উত্তর শুনে সঙ্গে সঙ্গে আমার গালে একটা চর বসিয়ে উচ্চ স্বরে বলল, তুই মিথ্যে বলে কুল পাবি না, এটা তো খুব ভালো করেই জানিস। কি জানোস না? তাহলে কেন করলি এমন বল। আমি নিজেকে আর সামলে রাখতে না পেরে রাগে কাঁপতে কাঁপতে বললাম, তুমি একটা শয়তান, অস্ত্রের ব্যবসা করো, ঘরে বউ থাকতে আরেকটা বিয়ে করেছো, আর বলো সে তোমার বোন। তোমার মতো খারাপ একটা লোক আমি আর একটাও দেখিনি। রাতুল আমার মুখটা শক্ত করে চাপ দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মরার শখ হয়েছে তাই না রে? মরতে চাস? আমি তেজ দেখিয়ে বললাম, মেরে ফেলো, মেরে ফেলো আমায়। তোমার মতো মানুষের ঘর করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এমনিতেও বেঁচে থেকে মরেই গেছি আমি, এখন আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আমার। রাতুল শব্দ করে ভিলেনের মতো হেসে বলল, তো কী রকম করে বাঁচার ইচ্ছে? এতিম হয়ে? তোর বাপ তো এমনিতেই 80 ভাগ মরা, বাকিটাও শেষ করে দিই, মেরে ফেলি তোর বাপকে। রাতুলের কথা শুনে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। নিজের জীবন নিয়ে আমি ভীত, এটা সত্যি। জগতে খুব কম লোকই আছে যারা মরণকে ভয় পায় না। মরতে আমরা কেউ চাই না সহজে, কিন্তু নিজের জীবনের চেয়েও বাবার জীবন নিয়ে আমি বেশি শঙ্কিত। বাবার কোনো ক্ষতি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি কাঁদতে কাঁদতে ওকে বললাম, আমি কাউকে কিছু বলবো না, শুধু আমার বাবার কিছু করো না, বাবার কিছু হলে আমি মেনে নিতে পারবো না। রাতুল ধারালো গলায় বলল, কাউকে কিছু বলার আগে 100 বার ভেবে নিবি, মনে থাকবে? আমি কাঁদতে কাঁদতেই বললাম, আচ্ছা। ও যে এরকম ভয়ঙ্কর তা কখনো কল্পনা করতে পারিনি। রাতুল এবার নরম সুরে বলল, ব্যবসা করা কি খারাপ? আমি বললাম, ব্যবসা করা খারাপ না, কিন্তু অস্ত্রপাতির ব্যবসা করা খারাপ। রাতুল বলল, সুদ খাওয়া ঘুষ খাওয়া মানুষের ঠকানো, মজুতদারি করা, 1 টাকার মাল 10 টাকায় বেচাও তো খারাপ। দেশের বেশিরভাগই মানুষই খারাপ কাজের সঙ্গে জড়িত। আজকে যাদের বিরাট প্রভাবশালী দেখছ, তারা সমাজের বিরাট সম্মানী। এদের ইতিহাস ঘেঁটে দেখো, বেশিরভাগই খারাপ কাজের সঙ্গে জড়িত। এদের কি বউ নাই? বউয়েরা সংসার করছে না? করছে তো। এদের বউরাও গাল উঁচিয়ে কথা বলে, দামি কাপড় চোপড় পরে, ভালো বাড়ি দামি গাড়িতে চড়ে, হ্যাডাম দেখায় এদের বাচ্চা কাচ্চারা। তুমি চুপচাপ থাকলে তুমিও এদের মতো রাজকীয়ভাবে চলতে পারবে। আমি বসে যাওয়া গলায় বললাম, আমার এসব লাগবে না, আমি ন্যায় ও সৎভাবে ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। রাতুল ধারালো গলায় বলল, কিন্তু
আমার শখ আছে। আমি ধনী হতে চাই, কারি কারি টাকার মালিক হতে চাই। আমার স্ত্রী সন্তান নিজের গাড়িতে চড়বে, রাজরানীর হালে বাঁচবে। আর মাত্র কয়টা দিন, আমি এই শখ পূরণ করবই করব। আমি বললাম, তুমি মেহেরুনরে বিয়ে করার পরেও আমাকে বিয়ে কেন করলে? কেন এরকম কাজটা করলে? কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে? রাতুল বলল, মেহেরুন থাকবে না। আমি বললাম, থাকবে না মানে কি? থাকবে না মানেটা কি? রাতুল বিরক্তি নিয়ে বলল, লাই দিয়েছি বলে মাথায় উঠতে চাইছো তাই না? নারী জাতির স্বভাবটি এরকম, বিড়ালের মতো। লাথি দিলে সবসময় 30 হাত দূরে গিয়ে আনাগোনা করবে, আর আদর দিলে পায়ে আইসা খামচি কাটবে। আমি চুপ হয়ে গেলাম তার কথা শুনে। আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ করেই শুনলাম ফজরের আজান। পাখি ডাকছে, তবুও আমার চোখে ঘুম এলো না। কিন্তু চোখ আমি ঠিকই বন্ধ করে রাখলাম। চোখ বন্ধ করে রেখেই শুনলাম রাতুল কাকে যেন ফোন করছে। ওর নাম সম্ভবত জয়। তাকে বলল, তুই ডিঙ্গি রেস্তোরাঁয় আসবি ঠিক 11টায়। জয় ওখান থেকে কি বলল কে জানে, তবে এখান থেকে গালাগালি করে বলল, হারামির বাচ্চা, রাস্তা থেকে তুলে এনে কাজ দিয়েছি আর এখন ভাব মারাস? আমি তো কথা দিয়েছি মেহেরুনরে তোর কাছে তুলে দিব। আমি কথা দিয়ে কখনো কথা ভাঙছি? তুই এই কাজটা ডিল করে দে, ব্যাগটা পৌঁছে দে, বিনিময়ে যে টাকাটা আসে ওটা এনে দে। তার পাওনা তোকে আমি বুঝিয়ে দেব। রাতুল আরও মেজাজ খারাপ করে বলল, তুই আসবি না? না ঈশা, দেখ আজকেই তোর পুলিশ বাপ দিয়া তোরে ধরাবো। জয় সম্ভবত ভয় পেয়েছে এবার। রাতুলকে আবার বলতে শুনলাম, সময়টা মনে রাখিস, ঠিক 11টায়। বলে ফোন কেটে দিল। এর আধ ঘন্টা পর বাসা থেকে বেরিয়ে গেল সে। একটা বিষয় ভেবে পাচ্ছি না, মেহেরুনকে জয় নিয়ে কি করবে? তার মানে রাতুল যে আগে আমার কাছে বলল মেহেরুন থাকবে না, তাহলে কি জয়ের কাছে মেহেরুনকে তুলে দেবে? এখন আমি বুঝতে পারছি বিয়েটিয়ে কিসের। এমনিতেই এখানে আছে মেহেরুন। রাতুল উপভোগ করছে শুধু, এখন জয় উপভোগ করবে। কিন্তু মেহেরুন এসে এদের পাল্লায় পড়ল কি করে? আর নিজের স্বামী সন্তানকেই বা কেন শেষ করে দিল সে? সে কি জানতো না রাতুল এরকম, নাকি এখানে অন্য কোনো ঘটনা আছে? দরজা খুলে বের হয়ে দেখি রাতুলের মায়ের গলা শোনা যাচ্ছে। তিনি এখন মেহেরুনের ঘরে। ওখান থেকেই আওয়াজ ভেসে আসছে এখন। মেহেরুনের গলাও শোনা যাচ্ছে। মেহেরুন নরম গলায় কথা বলছে না আর। ওর গলা মাঝে মধ্যে খুব বেশি চড়ে উঠছে, আবার মাঝে মধ্যে নরম। আরেকটু সামনে এগিয়ে দেখি ওর দরজা ভেজানো, তবে খিল লাগানো না ভেতর থেকে। আমি একেবারে দরজার কাছে না গিয়ে সামান্য তফাতে দাঁড়ালাম, যেন ওদের কথাগুলো শুনতে পারি। রাতুলের মা বলছে, তুই আমার বাড়ি থেকে বিদায় হ এবার। অনেক ঝামেলা করছস, তোর জন্য আমরা বিপদে পড়ছি। মেহেরুন সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলল, আপনারা বিপদে পড়েছেন নাকি আমারে বিপদে ফেলছে আপনার ছেলে? কোনটা? আপনি একটা শয়তান, আর আপনি জন্ম দিয়েছেন আর এক শয়তানকে। রাতুলের মা বলল, মুখ সামলে কথা বল। এবার রাতুলের মা নরম হয়ে বললেন, তুই এইখানে থাকলে ঝামেলা হচ্ছে, বুঝোস না কেন? আমি আমার বাড়িতে আত্মীয় স্বজন আনতে পারি না, পাড়া প্রতিবেশী আনতে পারি না। এরা আসলে কি বলবো, কি পরিচয় দেব তোর? মেহেরুন হেসে উত্তর দিল, বিয়ে পড়িয়ে দেন আপনার ছেলের সাথে, এরপর পরিচয় দিবেন আমি আপনার ছেলের বউ। কথা তো এটাই ছিল। কিন্তু কথা শেষ করতে পারেনি মেহেরুন। এর আগে রাতুলের মা রেগে গিয়ে বলল, তোর মতো নোংরা মেয়ে হবে আমার ছেলের বউ? নিজের স্বামীরে খুন করছিস তুই, পেটের অনাগত সন্তানের খুন করছিস। তুই তো মানুষই না, ডাইনি। মেহেরুন হেসে বলল, আপনি সব জানেন। আমি আসলে ডাইনি নাকি সাধারণ সহজ সরল একটা মেয়ে ছিলাম, সব জেনেও আপনি আমার মুক্তির ব্যবস্থা করেননি। আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ছেলের মতোই যা ইচ্ছে তাই করে যাচ্ছেন।
টাকার পজিশনের জন্য দিনের পর দিন আমাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। আর আপনি মা হয়ে তাকে আশকারা দিচ্ছেন, তার অপরাধের সঙ্গ দিচ্ছেন। এখন বলছেন আমায় এখান থেকে বেরিয়ে যেতে। আমি যদি বেরিয়ে যাই এখান থেকে, তখন কি আমি একা বিপদে পড়ব, নাকি আপনার ছেলেও পড়বে? পুলিশ যদি আমায় অ্যারেস্ট করে, তখন যদি আমি বলি খুন আমি একা করিনি, আমার সঙ্গে রাতুল যুক্ত ছিল, তখন আপনি সোনার ছেলের কী অবস্থাটা হবে ভেবে দেখলেন একবার? রাতুলের মা আর কথা বাড়ালো না। তার পায়ের আওয়াজ পেয়ে আমি খুব দ্রুত ওখান থেকে কেটে পড়লাম। মনের মাঝে একটাই খটকা, সেদিন মেহেরুন বলল রাতুল তার স্বামী, এখন বলছে বিয়ে করিয়ে দিতে আবার তার স্বামীকে নিজ হাতে খুন করেছে। কিছুই বুঝতে পারছি না। মেহরুনের ঘর থেকে রাতুলের মা বের হয়ে রেডি হয়ে আবার বাইরে গেলেন। তার কিছুক্ষণ পর মেহরুন আমার কাছে এসে হেসে বলল, রাগ লাগে এই জন্য যে তোমার মতো শিক্ষিত ঘরের একটা মেয়েকে কোনো যাচাই বাছাই না করে এক লম্পটের সাথে বিয়ে দিল তোমার বাবা, এর জন্য। আমি এই বিষয় নিয়ে আর কথা বাড়ালাম না। সময় কম, রাতুলের মা কখন এসে পড়ে তার ঠিক নেই। কিন্তু মজার বিষয় হলো মেহরুনকে আজ অত ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে না, বরং চেহারা আরও উজ্জ্বল হয়েছে ওর। কী অদ্ভুত বিষয়। আমি ওর কাছে জিজ্ঞেস করলাম, তুমি তোমার স্বামীকে খুন করেছিলে কেন, আর কি কারণ? মেহরুন হাসছে আর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সেই জল তার ফর্সা গালে এসে চিকচিক করছে। এই জল সে মুছে দিচ্ছে না, আড়াল করার চেষ্টাও করছে না। সে এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার খাটের উপর বসে বলল, আমার জীবনটাও তোমার মতোই সহজ সরল ছিল। বাবা ছিলেন গ্রামের সাধারণ কৃষক। সৎ মায়ের সংসারে আমার বড় হওয়া। এসএসসি পরীক্ষার কয়েকদিন বাকি ছিল। এরই মধ্যে বাড়িতে বিয়ের কথা চলছিল। ছেলে বিরাট বড় লোক, গাড়ি আছে বাড়ি আছে শুনে আমার সৎমা পাগল হয়ে গেলেন আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। বাবা সব সময় দেখেছেন আমার সৎমা আমার উপর কত অত্যাচার অনাচার করত। এজন্যই বাবা না বুঝে কথা দিয়ে ফেললেন ছেলে পক্ষকে। ভাবলেন ছেলে ধনী, তাছাড়া আমার চেহারা ছবি ভালো। ছেলে হয়তো ধন সম্পদ না দেখে চেহারা দেখেই পছন্দ করেছে আমায়। খুব তাড়াহুড়ো করে বিয়ে হয়ে গেল আমার। এসএসসি আর পরীক্ষা দেওয়া হলো না আমার। বিয়ের পর থেকেই বাবার বাড়ির সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। আমার স্বামী আমায় নিয়ে শহরের এমন এক জায়গায় চলে এলো যে সেখান থেকে বাড়ি আর কোনো দিন বেরোতে পারিনি। বাড়ি নয়, এ যেন আস্ত একটা পাপের মহল ছিল। আমি জানতাম না যে আমার স্বামী ছিল এক সন্ত্রাসী। ওখানে আমার জীবন ছিল সুন্দরী দাসীর মতো। ওর কথায় উঠতে বসতে হতো। সে অস্ত্রে এবং নেশা জাতীয় দ্রব্যের কারবার করত। বড় বড় লিডারদের সঙ্গে তার হাত ছিল। সেই সব লিডারদের থেকে নানান সুবিধা পাওয়ার জন্য আমাকে অনেকবার ইউজ করেছে সে। এইটুকু বলে মেহরুন ফুপিয়ে কেঁদে উঠল। আমি ওর কাছে গিয়ে বললাম, ওর হাতের উপর একটা হাত রেখে বললাম, তারপর? এরপর আবার সে বলতে শুরু করলো, আমাকে অনেকবার ওসব বড় বড় লিডার আর তার উপর মহলের লোকদের মনোরঞ্জনের বস্তুও বানিয়েছে সে। আমার স্বামী হয়ে সে আমায় নিজে ধরে নিয়ে ওদের বিছানায় রেখে আসতো। এইটুকু বলে সে আবার থামল। তার মনের কষ্ট হচ্ছে, বলতে পারছে না আর, খুব কাঁদছে। আমি চুপ করে রইলাম, তাড়া করতে পারলাম না আর। খানিক পর সে নিজে থেকেই আবার বলতে শুরু করলো, সব সময় ওখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতাম, কিন্তু উপায় মিলত না। মনে হতো আমি একটা দাসীর চেয়েও বেশি পরাধীন। হঠাৎ বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট। শরীর ভীষণ খারাপ হয়ে গেল। কিচ্ছু খেতে পারি না, কিছু করতে পারি না। আমার ফরমাসের জন্য আমার স্বামী তার দলের একটা সহজ সরল ছেলেকে বাসায় রেখে দিল। আমার কোনো প্রয়োজন হলে সে সাহায্য করবে। এই ছেলেটি ছিল রাতুল।
রাতুলকে দেখতে তখন সাদাসিধা মনে হতো বলেই হয়তো আমার স্বামী ওকে নিরাপদ ভেবেছিল। সব সময় দেখতাম আমার স্বামীর সামনে ভয়ে থরথর করে কাঁপছে। ওকে দেখলেই মায়া হতো, মনে হতো এরকম ছেলের জন্য তো এই লাইনের কাজ না। সে খুব বিনয়ের সঙ্গে আমার সব কাজ করে দিত, মাথা সবসময় নিচু করে রাখত, এরকমভাবে থাকতো যেন আমি এই ঘরের রানী আর সে আমার অনুগত সামান্য দাস। মাঝে মধ্যে ওর সঙ্গে কথা হতো। কথা বলতে বলতে একদিন জানলাম ও এখানে এসেছে বিপদে পড়ে। ওর মায়ের ক্যান্সার, চিকিৎসা করতে অনেক ব্যয়বহুল, অনেক টাকার প্রয়োজন, তাই এই পথে এসেছে। ওর সব কথা শুনে আমার খুব মায়া লাগে। একদিন রাতুল কাঁদতে কাঁদতে বলল, এই জগৎ থেকে সে বেরিয়ে যেতে চায়, সুস্থ জীবন যাপন করতে চায় সে। এইসব করতে তার আর ভালো লাগে না। এইভাবেই ওর সঙ্গে একটু একটু কথা হতে হতে একসময় ভালো একটা সম্পর্ক তৈরি হয়। ভাবলাম এতদিন একটা খারাপ লোকের ঘর করেছি, রাতুলের মতো কেউ আমায় সুন্দর জীবন দিতে পারবে, ভালোবাসা দিতে পারবে। রাতুলকে আমি সব বলি। রাতুল বলে সে বিয়ে করবে, কিন্তু তার তো জীবনের ভয় আছে। সে আমার স্বামীর দলের কাজ করে। সে আমার স্বামীর সামান্য এক কর্মচারী যদি মালিকের বউকে নিয়ে ভাগে, তখন কর্মচারীর জীবন থাকবে? মালিক তাকে ছাড়বে না, মেরে ফেলবে। তাকে একা মারবে না, তার মাকেও মেরে ফেলবে। আমি নিরুপায় হয়ে রাতুলকে জিজ্ঞেস করলাম, রাতুল, তাহলে কি করব আমি? উপায় কি নাই এখান থেকে বেরোবার? রাতুল কাঁপা কাঁপা এবং ভয়ের তো গলায় বলল, উপায় একটা আছে। আমার স্বামীকে খুন করতে হবে। আমার স্বামীকে খুন করলে সব পরিষ্কার। আমরা তখন খুব সহজেই এখান থেকে বেরিয়ে যেতে পারবো, এবং আমরা বেরিয়ে গেলেও কেউ আর আমাদের খুঁজবে না। প্রথমে ভয় লাগলো খুব, কিন্তু এরকম একটা জীবন বহন করাও আমার জন্য কষ্টকর হয়ে পড়েছিল। আমি রাতুলকে বললাম, রাতুল, তুমি পারবে ওকে খুন করতে? রাতুল বলল, এই কাজটা আমাকে করতে। সে আমার সাথে ঘুমায়। রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুমটা গাঢ় হলে বালিশ চাপা দিয়ে মেরে ফেললে কেউ সন্দেহ করবে না, ভাবে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তখন মাথায় একটাই চিন্তা, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত পাখির মতো বাঁচতে হবে আমার। তখন আমি এই ভয়াবহ পাপটা করি। সে রাতেই নিজ হাতে নিজের স্বামীকে খুন করি। মাথায় কি ভূত চাপলো জানি না, রাতুলের কথা মতো নিজের পেটের সন্তানকেও নষ্ট করি। কিন্তু আমি আমার সব কথা রাখলেও সে তার কথা রাখিনি, আমাকে ইউজ করেছে শুধু। জয় দেখতাম আমার কাছে আসতে চাইতো, তখন রাতুল আমায় নিয়ে ওখান থেকে কেটে পড়ে, তাদের বাসায় নিয়ে আসে। এখানে এসে আমার হুঁশ ফিরে। আমি চমকে যাই এসে সব দেখে। ও যা যা বলেছিল এর সব কিছুই মিথ্যে। ও বলেছিল ওর মার ক্যান্সারে আক্রান্ত রোগী, কিন্তু আমি এসে দেখি দিব্যি সুস্থ একজন মানুষ। সব কিছু শুনে আমি হতভম্ব হয়ে যাই। কি বলবো বলার মতো কিছু খুঁজে পাই না। এখানে মেহরুনের দোষ কতটুকু কিংবা গুণ কতটুকু, এসবের আগে আমার মনে পড়ে নিজের পরাধীনতার কথা। সব দিক থেকেই আটকে আছি। যাবার রাস্তা খোলা থাকলেও আমি যেতে পারছি না ভয়ে, কেবল বাবার জন্য। আমারও ইচ্ছে করে ওকে মেরে শেষ করে দেই, নিজের পরাধীন জীবন পেতে, কিন্তু পারি না সাহসের অভাবে। মেহরুন এটা পেরেছে, ও সাহসী তাই পেরেছে। কিন্তু একটা সমস্যা থেকে পেরিয়ে আরেকটা সমস্যায় এসে পড়েছে মেয়েটা। এরপর আমি ওকে জিজ্ঞেস করি, রাতুল তোমায় দিয়ে এসব করলো কেন? মেহরুন হেসে বলল, এটা তো সিম্পল, তোমার এতক্ষণে বুঝতে পারার কথা। নিজের পথ পরিষ্কার করেছে। ও যে বিরাট বুদ্ধিমান লোক, আমার স্বামীর ব্ল্যাক বিজনেসটা দখল করার জন্য। আমি ওকে বললাম, মেহরুন, ওই দিন যে তুমি বললে তোমার স্বামী রাতুল, কেন বলেছিলে আমায় এটা? রাতুল তো তোমায় বিয়েই করেনি। মেহরুন হেসে বলল,
এমনি মনের জেদ মিটিয়েছিলাম। দেখো, ওর মা সব জানে। ওর ছেলে আমায় বিয়ে না করেও জোর করে ভোগ করছে, এখানে আটকে রেখেছে ভয় দেখিয়ে। তার মা এই নিয়ে কোনো প্রতিবাদ করেনি ছেলের সঙ্গে। আমায় এসে কখনো সান্ত্বনা দেয়নি, বরং আমায় সেও অত্যাচার করে। আমি বললাম, তুমি কি করবে ভাবছ? সারা জীবন এভাবেই থাকবে? মেহরুন বলল, জানি না। নিজেকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তবে আরও একটা খুন করে তারপর পুলিশের কাছে নিজেকে সমর্পণ করব। আর তুমিও এখান থেকে মুক্ত হতে পারবে। আমি মেহরুনকে বললাম, আমরা পুলিশকে জানাতে পারি বিষয়টা, ওরা ব্যবস্থা নেবে। আমরা আইন নিজের হাতে কেন তুলে নিব? মেহরুন হেসে বলল, ওদের তুমি কি ভাবো? পুলিশের সঙ্গে এদের যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে। পুলিশের পেছনে মোটা অঙ্কের টাকা ঢালে, এ কারণে পুলিশ দেখেও দেখে না। তাদের ইনফর্ম করে কোনো ফল হবে না, উল্টো তুমি ফাঁসবে। তাছাড়া খুন তো তুমি নিজে করছো না, আমিই সব করব। রাতুলের মা এসে কিচেনে উকি দিয়ে পড়ল। বেলা দুপুর গড়ালো, এখনও কিচ্ছু রাঁধতে পারো নাই? এতক্ষণ করছোটা কি তাইলে? ওই খারাপ মাইয়ার লগে বৈশা গল্প গুজব করছো নাকি? অত ভাব কেন তার সাথে? সতীন বানাইবার বিরাট শখ হইছে? অরে তুমি চিনো? এই মাইয়া একটা কাল ছাপ। আমার নিষেধ আমি করছি, সমস্যা নাই। এখন তোমার ইচ্ছা হলে ভাব করো গিয়া তার সাথে, এতে তো আমার কোনো সমস্যা নাই। এখন কিছু টের পাবা না। টের পাবা তখন যখন সবার আগে সে তোমার বুকে ছুরি বিধাইব। তখন আমি কি উত্তর করব? উত্তর করার মতো কিছুই মাথায় আসছে না। কার কথা বিশ্বাস করা উচিত আর কারটা করা উচিত না তা ভেবে কুল পাচ্ছি না। আমার শাশুড়ি আমায় এভাবে চুপ থাকতে দেখে বললেন, মুখে কুলু পারছো নাকি তুমি? আমার মাথায় কি ছিল তখন জানি না, শুধু এটুকুই তখন বললাম, মেহরুনকে বিশ্বাস করব না তাহলে কাকে বিশ্বাস করব? আপনাকে? আপনাকে আমি কেন বিশ্বাস করব? আপনি কি ভালো মানুষ? আপনি যদি এতই ভালো হতেন তবে আপনার ছেলে যে অবৈধ অস্ত্র আর মাদকের ব্যবসা করে এইসব নিয়ে মা হয়ে প্রতিবাদ কেন করলেন না? আমার শাশুড়ি এই প্রশ্নগুলোর উত্তর দিল না, চুপসে গেল একেবারে। সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি বাড়ির সামনের মোড় থেকে পান সুপারি আনতে গেলেন। তার পান খাওয়ার অভ্যেস আছে। তিনি বেরিয়ে যাওয়ার পর মেহরুন নিজেই তার ঘর থেকে বেরিয়ে এলো কিচেনে। তারপর আমার দু বাহুতে আঁকড়ে ধরল শক্ত করে। আমি ভয়ে আঁতকে উঠলাম। ভাবলাম এক্ষুনি আমার পেটে চাকু চালিয়ে দেবে নাকি ও। আমি মুহূর্তে চোখ বন্ধ করে ফেললাম। মেহরুন তাড়াহুড়ো করে বলল, বোন, চোখ বন্ধ করলে কেন? ভয় পাচ্ছ কেন তুমি আমায়? তুমি ওই মহিলার কোনো কথা বিশ্বাস করো না প্লিজ। তোমার বিরাট ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি কোনো দিন আর কোনোভাবে শোধ হবে না। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম। তারপর আমি কিছু বলার আগে সে তাড়াহুড়ো করে পড়ল, বুড়ি এসে যাবে এক্ষুনি। বলো, তুমি আমায় হেল্প করবে? যদি হেল্প না করো তবে জয়ের হাতে আমায় তুলে দিবে রাতুল। এতে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমাকে জয় কোথায় নিয়ে যায় এর কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো তার চাহিদা পূরণ হলে অন্য কারো হাতে আমায় দিয়ে দিবে, অথবা মেরে ফেলবে। আর তোমার কি অবস্থা হবে বলো? তোমাকে যদি অন্য কোনো পুরুষের বিছানায় যেতে হয় তখন তুমি কি তা মেনে নিতে পারবে? সময় থাকতে সিদ্ধান্ত নাও বোন, নয়তো সব হারাবে। এইটুকু বলেই সে দ্রুত নিজের ঘরে চলে গেল। আর এরপর পরই রাতুলের মা পান সুপারি নিয়ে ফিরল। এরপর থেকে পুরোটা সময় ধরে শুধু আমি ভেবেই গিয়েছিলাম, কি করব আমি? কাকে বিশ্বাস করব? রাতুল যে খারাপ লোক এটা তো নিজের চোখেই দেখেছি। মেহরুন যেভাবে বলল রাতুল আমায় অন্য পুরুষের বিছানায় দিয়ে দিতে পারে তার সুবিধা লাভের জন্য, এটা কি সত্যি হতে পারে? আর যদি আমি মেহরুনের পক্ষ নেই, দেখা যাবে মেহরুন রাতুলকে মেরে নিজেই এই ব্যবসার একজন হর্তাকর্তা হবে, আর আমাকে তার দাসীর মতো ব্যবহার করে যাবে। এই অন্ধকার জগৎটা তো এরকমই।
এখানে কেউ কারোর চেয়ে ভালো নয়, সবাই সাপের মতো হিংস্র, সুযোগ পেলেই ছোবল দেবে, তারপর নিজের পথ পরিষ্কার করবে। পরদিন সকাল সকাল আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখি জানালার কাছে দাঁড়িয়ে আছে রাতুল, কার সঙ্গে যেন কথা বলছে। রাতুল জবাব দিল হেসে হেসে, নেক্সট ফ্রাইডেতে ওকে নিয়ে যাব আমার বাসায়, গ্যারান্টি। হ্যাঁ হ্যাঁ, আপনার মতো করেই হবে, কোনো সমস্যা নেই। ওর সম্মতি অসম্মতি আপনার খোঁজার কি প্রয়োজন, এটা আমার উপর ছেড়ে দিন। আপনি খুশি হলেই আমি সার্থক স্যার। তাহলে রাখি স্যার, আসসালামু আলাইকুম। চোখটা তো হঠাৎ করেই জলে ভিজে উঠল, বুকের ভিতর যেন হাতুড়ি পেটা করছে, আর আসন্ন বিপদের ভয়ে কাঁপতে লাগলো সারা শরীর। নিশ্চয়ই আমাকে নিয়ে যাওয়ার কথা বলছে। রাতুলের আবারও কল বেজে উঠল। সে রিসিভ করে বলে, জয়ের হাতে কখনোই মেহরুনকে তুলে দেব না। মেহরুনের মতো সুন্দরী মেয়েদের প্রতি বড়দের অনেক চাহিদা থাকে। আমি ওকে আরও ইউজ করব। ও যখন ইউজলেস হয়ে যাবে তখন অব্যবহৃত প্যাকেটের মতো ছুঁড়ে ফেলে দেব জয়ের মতো ডাস্টবিনদের কারো কাছে। মনে মনে সিদ্ধান্ত নিলাম, রাতুলের অধ্যায় যে করেই হোক শেষ করতে হবে। রাতুলের মায়ের সামনে দিয়ে যখন মেহরুনের ঘরের দিকে যাচ্ছি তখন তিনি বললেন, কোথায় যাও? আমি একটু সামনে গিয়ে বাইরে থুতুটা ফেলে এসে বললাম, আমি কোথায় যাই এই কথা জিজ্ঞেস করবার আপনি কে? রাতুলের মা অবাক হয়ে বললেন, তোমার এত বড় সাহস হলো কি করে এভাবে কথা বলার? আমি কি তোমার গুরুজন না? আমি হেসে তার কাছে গিয়ে বললাম, আপনার কিভাবে এত বড় সাহস হয়েছে আপনার লম্পট ছেলের জন্য আমার বাবাকে ধোকা দিয়ে আমায় বিয়ে করিয়ে আনবার? মেহরুন তখনই ওর ঘর থেকে বেরিয়ে এসে বলল, এদের কাছে সত্যি কোনো কিছু পাবে না, পারবে কেবল মানুষের জীবন ধ্বংস করতে। এবার মেহরুন রাতুলের মায়ের হাত শক্ত করে ধরে বলল, বহু সহ্য করেছি, আর না। তুই একটা শয়তান মহিলা, তুই জেনে শুনে দুইটা মেয়ের জীবন নষ্ট করেছিস। তোরে আমি কোনোভাবেই ক্ষমা করব না। পুরুষ মানুষ যদি মেয়ে মানুষের উপর অত্যাচার অনাচার অবিচার করে তবে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেওয়া যায় যে এরা পুরুষ জাত, নারীকে ওরা বুঝতে পারে না বলে এরকম করছে। কিন্তু কোনো নারী নিজেই যদি অন্য নারীর সঙ্গে এরকম করে তখন তাকে কিভাবে ক্ষমা করা যায়? মেহরুন আমায় অভয় দিয়ে বলল, এই দেখো, আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না। জ্যাসি, আমি যদি তোমার মতোই নীরব থাকি, চুপচাপ সহ্য করে যাই এইসব অনাচার, তাহলে তুমি আমি ছাড়াও অসহায় অনেক নারীর ক্ষতি হবে এবং যুব সমাজ ধ্বংস হবে। এই সমাজে আইন বলে কিছু নেই, কোনো ভয় নেই, আমি আছি তো। তুমি কেবল আজ সন্ধ্যার পর আমার ঘরে তুমি থাকবে, আর তোমার ঘরে আমি থাকব। এরপর যা কিছু করতে হবে আমি করব। আমার কাজ শেষ হলে পুলিশকে নিজ থেকে আমিই কল করব। মনে হাজারো চিন্তা ঘোরপাক খাচ্ছে। যদি আমায় বিপদে ফেলে রেখে চলে যায়, আমাকে ফাঁসিয়ে দেয়, তখন তো কোনো অপরাধ না করেও ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমায়। আমার বাবার তখন কি হবে? আচানক মেহরুনও আমার পাশে বসে বলল, জ্যাসি, আমি খারাপ মেয়ে না, বিশ্বাস করো আমায়। খারাপ মেয়ে হলে এক্ষুনি পালাতে পারতাম, আমি তোমায় রেখে পালিয়ে যেতে পারতাম। আমি পালিয়ে গেলেও আমায় সহজে খুঁজে পাবে না, কারণ আমি এদের সাথে থাকতে থাকতে আমি চৌকস হয়ে গেছি। আমি ইচ্ছে করলেই যেখানে সেখানে গিয়ে গা ঢাকা দিতে পারতাম, কোনো রকম সমস্যায় পড়ব না। কিন্তু আমি কেন যাইনি জানো? কেবল তোমার জন্য, এই সমাজের কিছু অসহায় মেয়ের জন্য, এই যুব সমাজের জন্য, যেন রাতুল এই নোংরা খেলাটা আর খেলতে না পারে, মেয়েদের পণ্য বানিয়ে ব্যবসায়িক ফায়দা হাসিল করতে না পারে। এরকম হাজারো রক্ত পিপাসু রাতুল থেকে একটা রাতুল কমলে সমাজের বুক থেকে কিছুটা হলেও শোষণ কমবে। প্রতিদিন মরার চেয়ে একবার মরাই ভালো। বিশ্বাস করো জ্যাসি, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না আমি। আমাকে বিশ্বাস করো। জানো,
তোমাকে বোনের মতো দেখি। ছোটবেলায় মাকে হারিয়েছি, সৎ মায়ের অত্যাচার সহ্য করেছি। আমিও স্বপ্ন দেখতাম বড় চাকরি করার, সুন্দর একটা সুখের সংসার, বাচ্চা কাচ্চা। সব স্বপ্ন শেষ হয়ে গেল। কথাগুলো মেহরুন কাঁদতে কাঁদতে বলল। আর আমার ভয় লাগছে না। আমি হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে বললাম, আমি সন্ধ্যা হতেই চুপচাপ তোমার খাটে শুয়ে ঘুমিয়ে পড়ব। ঘুম না এলেও ঘুমের ভান করে পড়ে থাকব। সন্ধ্যার পর মেহরুনের ঘরে আমি এসে শুয়ে পড়েছি। দরজা ভেজিয়ে রেখেছি, যেন রাতুল এসে কোনো রকম সন্দেহ না করে। এই পরিকল্পনা সম্পূর্ণ মেহরুনের। মেহরুন নিজেও আমার ঘরে চলে গেছে। সে বলেছে ওখানে গিয়ে সেও শুয়ে থাকবে আমার মতোই। সমস্যা হলো সময় বয়ে যাচ্ছে, রাত বাড়ছে, কিন্তু রাতুল এখনও ফিরছেই না। রাতুল কি তবে আজ ফিরবে না? যদি না ফিরে রাতে, যদি দিনের বেলায় ফিরে, তখন আমাদের কি পরিণাম হবে ভাবতেই গা কাটা দিয়ে উঠল। হুট করে দরজায় শব্দ হতেই বুক কেঁপে উঠল। রাতুল এসে গেছে সম্ভবত। কি সর্বনাশ! সবার আগে এখানে এলো সে। তার মানে জীবন গেলে সবার আগে আমারটাই যাবে। আস্তে আস্তে সে এদিকে আসে। তার পায়ের আওয়াজ শোনা যায়। প্রচণ্ড রকম ঘামতে শুরু করি আমি। সে এসে আমার মাথার কাছে বসে, কাঁথার উপর দিয়ে হাত রাখে মাথার এক পাশে। তারপর বলে, এই ওঠো ওঠো। আমি ভীষণ রকম চমকে উঠি। মেহরুন এটা, রাতুল না। রাতুল এখনও ফিরিনি। তবে কাঁথা সরিয়ে এক লাফে বিছানায় উঠে বসি। তারপর বুকে থুতু ছিটিয়ে বলি, আল্লাহ! আর একটু হলে এমনি ভয়ে মরে যেতাম। আমি ভেবেছি রাতুল এসে গেছে, আর সে এসে কাঁথা টেনে নিচে থেকে আমায় বের করে ফেলছে। আমি তো ভেবেছিলাম এতক্ষণে লাশ হয়ে যাব। মেহরুন হাসল, তবে তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে বলল, রাতে ফিরবে না নাকি রাতুল? আমি বললাম, যদি না ফিরে তখন কি হবে? মেহরুন বলল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথায় কিছু ঢুকছে না। আমার মেজাজ খারাপ হচ্ছে। ওর জন্য আমি বিপদে পড়েছি। আমি ভয়ে শুকিয়ে যাওয়া মুখ নিয়ে বললাম, তুমি ইচ্ছে করেই আমার বিপদে ফেলছো না তো মেহরুন? তুমি আমার ভালো চাও না, খারাপ চাও? চোখে জল নেমে এলো আমার, কান্না পাচ্ছে খুব। মেহরুন আমার কাছে এসে বলল, তারপর চোখ মুছিয়ে দিয়ে বলল, শিকার ধরার জন্য ধৈর্যশীল হতে হয়। এখনই ভেঙে পড়লে চলবে না। ও ফিরবে, আমার মন বলছে ফিরবে। আমি বললাম, তাহলে তুমি এখানে কেন? যদি এসে দেখে ফেলে সে, তখন কি উপায় হবে? মেহরুন বলল, সে এলে বাড়ির গেট খুলেই তো আসবে। গেট খুললে গেটে শব্দ হবে। গেট খুলে বাকি রাস্তা আসার আগেই আমি ওখানে গিয়ে শুয়ে পড়তে পারবো। আমি বললাম, না, তুমি এক্ষুনি চলে যাও, আমার ভীষণ ভয় লাগছে। মেহরুন চলে গেল। ওর যাবার খানিক সময় পরেই রাতুল এলো। রাতুল এসে প্রথমেই আমার ঘরে উকি দিল। গলা খাকারি দিয়ে দরজা ভেজে ওদিকে চলে গেল। ভয়ে আমার অবস্থা কাহিল। বুঝতে পারছি না কি হবে। মেহরুন কি পারবে ওকে শেষ করতে? এর ঠিক 3 থেকে 4 মিনিট পর প্রচণ্ড শব্দে আঁতকে উঠলাম। গুলি করছে, পরপর 2টি গুলি। এত তাড়াতাড়ি কিভাবে? কে গুলি করলো? মেহরুন কি পিস্তল কেড়ে নিতে পেরেছে নাকি ব্যর্থ হয়েছে? ব্যর্থ হলে গুলি দুটো রাতুল করেছে। মেহরুন কি শেষ এতক্ষণ? এবার আমার পালা। আর ও যদি সফল হয় তবে রাতুল শেষ। তারপর কি হবে আমি জানি না। রাতুল গোঙ্গাচ্ছে, এখান থেকে শোনা যাচ্ছে। কি কি যেন বলছে, অনুনয় বিনয়ের মতো শোনা যাচ্ছে। মেহরুন আমায় ডাকলো ও ঘর থেকেই, জ্যাসি, এই জ্যাসি, দৌড়ে আসো এখানে। আমি দৌড়ে এলাম না, ভয়ে ভয়ে পা ফেলে এলাম। এসে দেখি রাতুল হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে কাতরাচ্ছে। হাঁটু থেকে নিচ পর্যন্ত সবটুকুই রক্তে মাখামাখি তার। এর মানে গুলি হাঁটুতে করেছে। রাতুলের ফোন দুটোই কেড়ে নিয়েছে মেহরুন।
রাতুল আমায় দেখেই হাত জোর করে বলল, জ্যাসি, তুমি আমার স্ত্রী, তুমি আমায় ওর হাত থেকে বাঁচাও প্লিজ জ্যাসি, ও আমি মেরে ফেলবে। আমাকে কথা বলতে দিল না মেহেরুন। সে নিজে থেকেই বলল, ও তোর স্ত্রী? সত্যি? রাতুল বলল, তুমি জানো মেহেরুন, সব জানো, ও আমার বিবাহিত স্ত্রী। মেহেরুন হেসে বলল, ওর সামনে বসে পিস্তলের অগ্রভাগ দিয়ে ওর থুতনিতে আঘাত করে বলল, তো নিজের স্ত্রীকে কি কেউ অন্যের বিছানায় দেয় রাতুল? রাতুল বলল, আমি তো এরকম কিছু করিনি। এমন কিছু করেছি জেসি? আমি কিছু বললাম না, ভয়ে মরে যাচ্ছি এসব দেখে। মনে হচ্ছে হঠাৎ মাথা ঘুরে এখানে পড়ে যাব। মেহেরুন আমায় বলল, ওই কাপড়গুলো কোথায়, জুতোগুলো কোথায়? আমি ব্যাগ 3টা বের করে দিলাম। মেহেরুন বলল, তুমি দাঁড়াও জেসি, আমি ওই বুড়িকে এখানে নিয়ে আসি গিয়ে। মেহেরুন ও ঘরে গেল রাতুলের মাকে নিয়ে আসতে। আমি এখানে একা। রাতুল কাঁপতে কাঁপতে বলল, জ্যাসি, আমার যা আছে সব তোমায় দিয়ে দিব, তুমি ওর হাত থেকে আমায় জানে বাঁচাও, আমার জীবন ভিক্ষে দাও তুমি। ততক্ষণে মেহেরুন এসে গেছে। রাতুলের মায়ের হাত পা বাঁধা, মুখও বাঁধা। মেহেরুন মুখের বাঁধন খুলে দিয়ে পেছন থেকে আঘাত করে মহিলাকে বসিয়ে দিল ছেলের সামনে। তারপর ওই জুতো জোড়া জিন্স আর অন্তর্বাস বের করে ওদের দুজনের মাঝখানে ফেলে রেখে বলল, রাতুল, তোর মাকে এগুলো পরিয়ে দিই, খুব সুন্দর দেখাবে। তারপর যার সঙ্গে তোর যোগাযোগ হয়েছে, অর্থাৎ তার বিছানায় তুই জেসিকে পাঠাতে চেয়েছিলি, ওখানে তোর মাকে পাঠাবো? রাতুল বলল, আমার ভুল হয়ে গেছে, আমি সব ভুল করেছি। ওর মা হঠাৎ আগুন বর্ণ করে ফেলল তার চোখ। রাগে অগ্নিশর্মা হয়ে বলল, রাতুল, তুই জেসিরে অন্যের ঘরে পাঠাতে চেয়েছিলি, এটা সত্যি? মেহেরুন বলল, অভিনয় বাদ দেন, আপনি সব জানেন, আপনি একটা শয়তান মহিলা। সে ধমক দিয়ে ছেলেকে জিজ্ঞেস করলো, এটা কি সত্যি? তুই তোর নিজের স্ত্রীকে অন্যের ঘরে দিতে চেয়েছিলি? রাতুল মাথা নিচু করে বলল, সত্যি, আমি এটা ভুল করেছিলাম, আমি অনুতপ্ত। রাতুলের মা ওর মুখে থুতু ছিটিয়ে দিলেন। তারপর মেহেরুনের দিকে তাকিয়ে বললেন, আমার হাতে পিস্তলটা দাও মা, আমি নিজের হাতেই আমি আমার পোলারে খুন করব। মেহেরুন হেসে বলল, আমাকে কি আপনার বোকা মনে হয়? আপনাকে আমার খুব ভালো করে জানা আছে, আপনাদের কারণেই ছেলেমেয়েরা বিপথে যায়। সন্তানের অপরাধগুলো দেখেও দেখেন না, বরং তাদের সমর্থন করেন। এখন চোখেই দেখেন নিজের সন্তানের মৃত্যু। বলেই মেহেরুন 3টা গুলি করল রাতুলের বুকে। রাতুলের বুক ঝাঁঝরা হয়ে গেল। খুব কম সময়ের ভেতর তার ভেতর থেকে প্রাণবায়ু বিদায় নিল। রাতুলের মা বিলাপ করতে করতে মেহেরুনকে অভিশাপ দিল। মেহেরুন রাতুলের মায়ের হাতে পায়ের বাঁধন খুলে দিল। অদ্ভুত বিষয় হলো, তার মা কিছুই করল না, ছেলের লাশের পাশে চুপচাপ বসে কাঁদছে। মেহেরুন বলছিল রাতুলের মায়ের হাত পা ভেঙে দিবে, কিন্তু সে এরকম কিছুই করেনি। কেন করেনি কে জানে। এরপর মেহেরুন রাতুলের ফোন দিয়েই থানায় ফোন করলো। ঠিকানা বলার পর বলল, এখানে খুন হয়েছে একজন, আসামি এখানেই আছে, এলেই ধরতে পারবেন। শুনে ভয়ে আমি মুচড়ে গেলাম। অবশেষে মেহেরুন আমাকেই ফাঁসাতে চাচ্ছে, ধরিয়ে দেবে আমায়। নয়তো এরকমভাবে বলল কেন, এখানে আসামি আছে, এলেই ধরতে পারবে। পুলিশ এলে মেহেরুন নিজেই ধরা দেয়। যাওয়ার সময় মেহেরুন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। সাথে রাতুলের মাও গিয়েছে। কোনো কথা বলছে না, শুধু নীরবে কাঁদছে। মেহেরুনের জেল হয়েছে 4 বছরের। আদালত অনেক কিছু বিবেচনা করেই রায় দিয়েছে। তাছাড়া রাতুলের মাও তার ছেলের সব দোষ স্বীকার করেছে আদালতে। আমরাও আদালতে ছিলাম। রায় হওয়ার পর বাবা মেহেরুনের সঙ্গে দেখা করলেন। তাকে বললেন, মেহেরুন, আমার এখন থেকে 2টো মেয়ে, একজন জেসি, অন্যজন মেহেরুন। আমি সব সময় তোমার সঙ্গে দেখা করতে আসব। তুমি যেদিন ছাড়া পাবে, আমি সেদিন সবচেয়ে বেশি আনন্দিত হব। আমি আমার মেয়েকে আমার ঘরে এসে নিয়ে যাব, আবার বিয়ে দেব, আবার নতুন জীবন শুরু হবে আমার মেয়ের।
মেহরুন কেঁদেছিল আনন্দে। আমি তার চোখের দিকে তাকিয়ে সেদিন নিজের প্রতি নিজে লজ্জিত হচ্ছিলাম। মনে মনে বলেছিলাম, এরাই প্রীতিলতা হয়, এরাই দেশ জাতি এবং মানুষের মুক্তির পতাকা উত্তোলন করে। এদের সাহস এবং ত্যাগের জন্যই আমরা শান্তির নীড় গড়তে পারি, বাঁচতে পারি বাঁচার মতো। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর সবাইকে ঈদ মোবারক।